দেখো আগের দিন তোমাদের আমি বাক্যটা করেছিলাম, বাক্যটা কি আর করেছিলাম তোমার বাক্য নির্মাণের শর্তগুলো, সেগুলো করিয়েছি। আর তোমাদের করিয়েছি যে একটা বাক্যের দুটো ভাগ, একটা উদ্দেশ্য বিধেয়ের সঙ্গে উদ্দেশ্য সম্প্রসারক আর বিধেয় সম্প্রসারক আমি করিয়েছি। আচ্ছা, আজকে তোমরা দেখো যে গঠনগত দিক দিয়ে আমরা বাক্যটাকে আমরা কটা ভাগে আমরা ভাগ করতে পারি। গঠনগত দিক দিয়ে বাক্যটাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করি। একটা হচ্ছে সরল বাক্য, দেখতে হবে যে একটা হচ্ছে সরল বাক্য, যৌগিক বাক্য, আর 3 নম্বর হচ্ছে তাহলে গঠনগত দিক দিয়ে বাক্যটাকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, একটা সরল বাক্য, একটা যৌগিক বাক্য আর একটা জটিল বাক্য। তাহলে সরল বাক্য কোনটাকে বলবো? ইংরেজিতে তোমরা দেখেছো বা ইংরেজিতে তোমরা পড়েছো নিশ্চয়ই, যে সিম্পল সেন্টেন্স কথাটা তোমরা শুনেছো। এই সরল বাক্য বলতে আমরা ইংরেজিতে সিম্পল সেন্টেন্স বলি, বাংলাতে সেটাকে আমরা কি বলি? সরল বাক্য। তাহলে সরল বাক্য আমরা কোনগুলো বলবো? যে লোকটি এটা একটা সরল বাক্য। আবার আমি প্রতিদিন বিদ্যালয়ে, এই বাক্যটা দেখে আছে আমরা বাক্যের গঠনটা আমরা কি বুঝি? একটা উদ্দেশ্য একটা বিধেয়কে আমরা দেখেছিলাম। তাহলে এখানে উদ্দেশ্য কোনটা? আবার এটা উদ্দেশ্য, আর বাকি অংশটা আমরা বিধেয় অংশ আমি আগের দিন পড়েছি। উদ্দেশ্য বিধেয়টা আমরা মোটামুটি আমরা চিনেছি, বা উদ্দেশ্য বিধেয়টা আমরা জানি যে একটা বাক্যেতে যার সম্পর্কে বলা যায় সেই অংশটাকে আমরা উদ্দেশ্য বলি, আর উদ্দেশ্য সম্পর্কে আমরা যেটাকে বলি সেটাকে আমরা বিধেয় অংশ বলি। তাহলে এখানে দেখো লোকটি সৎ, এটা উদ্দেশ্য আর এখানে বিধেয়। তাহলে যদি আমরা পুরোপুরি যদি লিখি, ভালোভাবে যদি লিখি, যে এখানে আমরা দেখেছি যে বাক্যটাতে উদ্দেশ্য মানে একটা কর্তাটা থাকবে, আর বিধেয় অংশে কি থাকবে? তোমার একটা সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া কি থাকবে? ধরো সে খায়, সেটা হচ্ছে এখানে উদ্দেশ্য, আর খাইটা তোমার হচ্ছে এখানে বিধেয় অংশ। তাহলে বিধেয় অংশের মধ্যে কি আছে? সমাপিকা ক্রিয়া অতি অবশ্যই বিধেয় অংশে থাকবে, সেটা উচ্চ থাকতে পারে। বিধেয় অংশে সমাপিকা ক্রিয়া অতি অবশ্যই থাকবে, উদ্দেশ্য অংশে যেমন অতি অবশ্যই তোমার কি থাকবে? উদ্দেশ্য অংশে যেমন অতি অবশ্যই তোমার একটা কর্তা থাকবে, বিধেয় অংশে সেরকমই অতি অবশ্যই তোমার একটা সমাপিকা ক্রিয়া থাকবেই। সেটা উচ্চ হয়তো কখনো কখনো থাকতে পারে। যেমন ধরো যদি তোমাকে আমি এই বাক্যটাতে বলি, এখানে আছে এই বাক্যটাতে উদ্দেশ্য কি আছে? তুমি এখানে কি আছে? উচ্চ আছে, তুমি এই অংশটা উচ্চ আছে, কিন্তু এটা সরল বাক্য, তার উদ্দেশ্য অংশটা এটা আর বিধেয় অংশটা এটা, কিন্তু সমাপিকা ক্রিয়াটা অতি অবশ্যই থাকবে। আবার যদি বলি ধরো ফুলটি লাল, তাহলে এখানে হয় যে সমাপিকা ক্রিয়াটা, এই সমাপিকা ক্রিয়াটা কিন্তু এখানে উচ্চ আছে। তাহলে কি উদ্দেশ্য হলেই সেখানে কর্তাটা থাকবে, এখানে উদ্দেশ্য এবং কর্তাটা হচ্ছে অভিন্ন, আর সমাপিকা ক্রিয়াটা হচ্ছে তোমার বিধেয় অংশে অতি অবশ্যই তোমার প্রয়োজনীয়। তাহলে যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটি উদ্দেশ্য একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো সরল বাক্য। যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, সেই বাক্যটাকে আমরা কি বলবো? সরল বাক্য বলবো। যেমন ধরো এই যে লিখেছি আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই, তাহলে যাইটা এখানে তোমার কি?
এটা সমাপিকা ক্রিয়া। উদ্দেশ্য করা আছে, একটি উদ্দেশ্য বা এটাকে আমরা কি বলি, বা এটাকে আমরা কর্তা বলি। তাহলে একটা উদ্দেশ্য এবং একটা সমাপিকা ক্রিয়া আছে, সে বাক্যটা আমরা কি বলতে পারি, এটাকে আমরা সরল বাক্য বলি, কারণ এখানে কোনো আর কোনো তোমার এখানে সমাপিকা ক্রিয়া নেই, সেই জন্য এটাকে আমরা কি বলি, সরল বাক্য বলি। কিন্তু সরল বাক্যতে কি থাকবে, আমরা একটা অসমাপিকা ক্রিয়া ব্যবহার করতে পারি বা একের বেশি অসমাপিকা ক্রিয়া আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে আসল জিনিসটা হচ্ছে সমাপিকা ক্রিয়া কিন্তু একটাই থাকবে। সরল বাক্যে সমাপিকা ক্রিয়া কিন্তু একটাই থাকবে। দেখো ভালো করে দেখো, মেয়েটি প্রতিদিন হাঁটতে হাঁটতে তাহলে উদ্দেশ্য কটা, একটাই মাত্র উদ্দেশ্য। এখানে বিধি অংশ সমাপিকা ক্রিয়া সংখ্যা কটা, একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে। বিধি অংশ সমাপিকা ক্রিয়া কটা আছে, একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে। কিন্তু অসমাপিকা ক্রিয়া কটা আছে, দেখো এখানে দুটো অসমাপিকা ক্রিয়া আছে। তাহলে এটা তোমার হচ্ছে অসমাপিকা। তাহলে অসমাপিকা কাকে বলবো, যে ক্রিয়াটাকে বাক্যের অর্থটাকে স্পষ্ট করতে পারে না, বা যে ক্রিয়াটা বক্তা এবং শ্রোতার মধ্যে আকাঙ্ক্ষাটাকে পূর্ণ করতে পারে না, সেই ক্রিয়াপদটাকে আমরা কি বলবো, সেই ক্রিয়াপদটাকে আমরা অসমাপিকা ক্রিয়া বলবো। সাধারণত ধাতুর সঙ্গে কি ব্যবহার করতে হয়, ইয়া, ইলে, ইতে, ইয়া, ইলে, ইতে ইত্যাদি যোগ করে আমরা অসমাপিকা ক্রিয়া পেতে পারি। তুমি এখানে দেখো বাক্যটাতে, যদি আমি এখানটাকে বলি যে সে মেয়েটি প্রতিদিন হাঁটতে হাঁটতে, তাহলে এই ক্রিয়াপদটাকে দিয়ে বাক্যের অর্থটাকে আমরা পূর্ণ করতে পারছি না। কারণ বাক্যটাতে কি হয়, আরো কিছু জানবার একটা আকাঙ্ক্ষা থেকে যায়। তোমরা আকাঙ্ক্ষাটাকে পড়েছো, আকাঙ্ক্ষাটা কি তোমরা আগের দিন জেনেছো। যদি বাক্যটা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে যদি সেই বাক্যটা কোনো অর্থটাকে যদি পূর্ণ করতে না পারে, শ্রোতার মনে যদি আরো কিছু জানবার ইচ্ছে বা আকাঙ্ক্ষাটা থাকে, তখন তাকে আমরা বলি আকাঙ্ক্ষা। এখানে অসমাপিকা ক্রিয়া দিয়ে আমরা দেখো সেই বাক্যটাতে এইটাই অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াটাকে বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করতে পারছে না। দেখো এখানে দেখো পর শব্দটা যোগ করো, করিয়া, এটা অসমাপিকা ক্রিয়া। আর ইলেটাকে যোগ করো, পর যুক্ত ইলে, করিলে, পর যুক্ত ইতে, করিতে। মানে এইগুলোকে যোগ করে এগুলো আমরা কি বলবো, এইগুলোকে আমরা অসমাপিকা ক্রিয়া বলবো। কখনো পরে, কখনো করিয়া ইত্যাদি এগুলো আমরা হয়তো সংক্ষিপ্ত রূপগুলোকে আমরা কখনো কখনো ব্যবহার করি। তাহলে সরল বাক্যের বৈশিষ্ট্যটা তোমার কোথায় না, সরল বাক্যকে চিনতে গেলে আমরা কি করব, একটি মাত্র বাক্যতে কি থাকবে, একটি মাত্র উদ্দেশ্য থাকবে, এবং বিধেয় অংশে কি থাকবে, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। কিন্তু এক বা একাধিক অসমাপিকা ক্রিয়াকে আমরা ব্যবহার করতে পারি, তাকে আমরা কি বলবো, সরল বাক্য। তার সংজ্ঞাটা আমরা লিখবো কি, যে বাক্যে
একটি উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে তাহলে দেখো ভালো করে, যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, একটি উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে আমরা সরল বাক্য বলি। যেমন রোজ বিকালে হয়েছে। 2 নম্বর কি, ছেলেটি খেলতে খেলতে সারাদিন কাটিয়ে। দেখো এখানে 3টে অসমাপিকা ক্রিয়া আমি ব্যবহার করেছি, কিন্তু সমাপিকা ক্রিয়ার সংখ্যা হচ্ছে একটাই। তাহলে আমরা কি সরল বাক্যতে আমরা যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা কিন্তু একটাই থাকে। অসমাপিকা কি দেখেছো, আমরা একাধিক এখানে অসমাপিকা ক্রিয়াটাকে আমরা ব্যবহার করেছি। তাহলে যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে আমরা সরল বাক্য বলি। বুঝেছো? দেখো এবারে যৌগিক বাক্য। দু নম্বর বাক্য হচ্ছে, ঘটনার মধ্যে 2 নম্বর বাক্যটা হচ্ছে তোমার যৌগিক বাক্য। যৌগিক বাক্যটা কি? ভালো নবীন দুটো বাক্য এখানে ভালো দেখতে পাচ্ছ না? দুটো বাক্যকে, দুটো বাক্য কি কি এখানে দেখা যায় যে উকিল কালো কিন্তু ভালো গান, সে এখানে ভালো গান করে। তাহলে এখানে সে
সেটা এখানে তোমার ধরো উজ্জ আছে, এখানে হয় সমাপিকা ক্রিয়াটা এখানে উজ্জ আছে, তাহলে কটা সমাপিকা ক্রিয়া দেখতে পেয়েছি? এখানে একটা সমাপিকা ক্রিয়া দেখতে পেয়েছি। কোকিল হয় তাহলে এখানে কটা উদ্দেশ্য আছে? এখানে একটা উদ্দেশ্য আছে, তাহলে এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে। এখানে তুমি দেখেছো এখানেও একটা উদ্দেশ্য আছে, এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে দেখো, তাহলে এখানে কি হচ্ছে? এখানে দুটো স্বাধীন বাক্য আছে, দুটো সরল বাক্য। তাহলে বলছি দুটো এখানে সরল বাক্য আছে, কারণ দুটো বাক্য দিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ দুটো দিকে না একটা করে সমাপিকা ক্রিয়া আছে। বুঝেছে? এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে আর এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে। তাহলে উদ্দেশ্য প্রতিক্ষেত্রে এখানে একটা উদ্দেশ্য আছে দেখতে পেয়েছো, এখানে একটা উদ্দেশ্য আছে। অর্থাৎ দুটো সরল বাক্য কি দিয়ে যুক্ত আছে? এখানে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত আছে। তাহলে দুটো সরল বাক্য একটা সংযোজক বাক্য দ্বারা যুক্ত হয়ে যদি একটি বাক্যের অর্থটাকেই প্রকাশ করে, বাক্যের একটি বাক্যের অর্থটাকেই যদি প্রকাশ করে বা একটি বাক্যকে যদি গঠন করে, তাকে আমরা কি বলি? না, তাকে আমরা বলবো যৌগিক বাক্য। এখানে দেখো লোকটি দরিদ্র, তার লোকটি হয় দরিদ্র এখানে উজ্জ্ব আছে, সে লোভী নয়। তুমি দেখো এখানে লোভী নয় কথার অর্থ হচ্ছে এখানে না আছে, নয় শব্দের অর্থ হচ্ছে না আছে, নয় শব্দের অর্থ হচ্ছে এখানে নয় কথার অর্থ হচ্ছে না আছে। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ লোকটা হয় দরিদ্র কিন্তু সে লোভী নয়। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এখানে একটা সরল বাক্য, এখানে একটা সরল বাক্য কি দিয়ে যুক্ত আছে? এখানে একটা সংযোজক বাক্য দ্বারা এখানে যুক্ত আছে। তাহলে আমরা যৌগিক বাক্য কাকে বলবো? তাহলে দুটো সরল বাক্য যদি একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, দুটো সরল বাক্য যদি একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, সেটাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য বলবো। এই যে উদাহরণ করে লেখো, কোকিল গানও কিন্তু ভালো গান করে, লোকটা দরিদ্র কিন্তু সে লোভী নয়। তাহলে এখানে সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের এখানে পার্থক্যটা কোথায়? তোমাকে যদি একটা পার্থক্য তুমি লিখতে বলে যে সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের পার্থক্যটা কোথায়? সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের পার্থক্যটা, মূল পার্থক্যটা হচ্ছে সেখানে একটা বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে আর এখানে তোমার একটা বাক্যের মধ্যে দুটো সমাপিকা ক্রিয়া, কমসে কম দুটো এখানে সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে দুটো সমাপিকা ক্রিয়া থাকে মানে কমসে কম দুটো তোমাকে এখানে সরল বাক্য মিলে যাবে। আর ওখানে কোনো সংযোজক অব্যয় দ্বারা বাক্যটাকে যুক্ত থাকে না, এখানে কিন্তু সংযোজক অব্যয় দ্বারা দুটো বাক্যকে আমরা যোগ করে একটা বাক্যের অর্থটাকে আমরা এখানে প্রকাশ করেছি। সেজন্য এটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ধরো যৌগিক বাক্য বলছি। বুঝছে? দেখো যৌগিক বাক্যের সংজ্ঞাটা আমি কি লিখবো? উদাহরণগুলো এগুলো লিখবে। সংজ্ঞাটা আমি কি লিখছি দেখো এখানে, যে বাক্যে দুটি সরল বাক্য একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে, তাকে যৌগিক বাক্য বলে। হয়েছে? সংযোজক অব্যয়গুলো কি কি? এবং কিন্তু ও আর অথবা নতুবা সুতরাং দুটো সরল বাক্যকে তুমি এই সমস্ত সংযোজক অব্যয়গুলোকে দিয়ে যুক্ত করবে, তাহলে আমরা কি পাবো? না জটিল বাক্য পাবো।
এবার দেখো তৃতীয় ভাগটা কি হচ্ছে তোমার জটিল বাক্য। জটিল বাক্য কি আছে না, যদি বৃষ্টি পড়ে তবে আমি স্কুলে যাব। কি আছে বাক্যটাতে না, যদি বৃষ্টি পড়ে তবে আমি স্কুলে যাব। তাহলে দেখো বাক্যটা দুটো খণ্ড আছে। কোথায় না, একটা খণ্ড আর তবে আমি স্কুলে যাব না, আর একটা খণ্ড। কোথায় দুটো খণ্ড, একটা যদি বৃষ্টি পড়ে আর তবে আমি স্কুলে যাব না। দেখো ভালো করে দুটো খণ্ড থাকে। তাহলে একটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য আর একটা হচ্ছে অপ্রধান খণ্ড বাক্য। তাহলে প্রধান খণ্ডটাকে আমরা স্বাধীন খণ্ড বাক্য বলি। তাহলে স্বাধীন খণ্ড বাক্য কি কোনটাকে বলবো না, স্বাধীন খণ্ড বাক্য হচ্ছে সেই বাক্যটা যার নিজস্ব অর্থ আছে, নিজস্ব অন্য তার মানে তার সেই বাক্যটা অন্য কোনো বাক্যের উপর নির্ভরশীল নয়। সেই বাক্যটা নিজেই নিজে তার অর্থটাকে সম্পূর্ণ করতে পারে। যেমন তার এখানে আছে যদি বৃষ্টি পড়ে, এই বাক্যটা যদি বৃষ্টি পড়ে, এই বাক্যটা কি সম্পূর্ণ কি স্বাধীন? দেখো এই বাক্যটা কার উপর নির্ভরশীল আছে, আমি স্কুলে যাব এই বাক্যটা। যদি এই বাক্যটা না থাকে আমি স্কুলে যাব, এই বাক্যটা স্বাধীন বাক্য। কিন্তু যদি এই বাক্যের অস্তিত্বটা না থাকে তাহলে যদি বৃষ্টি পড়ে এই বাক্যটার কোনো অর্থই থাকবে না। তাহলে সম্পূর্ণভাবে এই বাক্যটার উপর নির্ভরশীল। দেখতে পেয়েছো, সম্পূর্ণভাবে হচ্ছে এই বাক্যটার উপর নির্ভরশীল। তাহলে এটা একটা খণ্ড বাক্য। তাহলে খণ্ড বাক্য কাকে বলবো? তোমরা আগে প্রথম জানো যে খণ্ড বাক্যটাকে কোনটা বলবো। সমাপিকা ক্রিয়াযুক্ত পদ বা পদ সমষ্টিকে খণ্ড বাক্য বা আমরা উপবাক্য বলি। এখানে তুমি দেখেছো, তাহলে এটা আমরা কি বলবো, মানে এটা স্বাধীন বা প্রধান খণ্ড বাক্য। তাহলে এই বাক্যটার উপর যদি এই বাক্যটা নির্ভরশীল হয়, এই বাক্যটা যদি এই বাক্যটার উপর নির্ভরশীল হয়, তখন তাহলে এটা আমরা কি বলবো, অপ্রধান খণ্ড বাক্য হয়েছে। তাহলে কি দিয়ে যুক্ত আছে? একটা স্বাধীন খণ্ড বাক্য সঙ্গে একটা অপ্রধান খণ্ড বাক্য কি দিয়ে যুক্ত আছে? যদি তবে। দেখো এই দুটো তোমার কি দিয়ে যুক্ত না, এই দুটো তোমার অব্যয় দ্বারা যুক্ত থাকে। একটা অব্যয়, একটা অব্যয়। এই অব্যয়টাকে আমরা কি বলি? দুটো অব্যয়কে না সাপেক্ষ অব্যয় বলি। সাপেক্ষ অব্যয় কেন বলি না, একটা অব্যয় পদকে যদি আমরা ব্যবহার করি আর একটা অব্যয় পদ আপনা আপনি ব্যবহৃত হয়। একটা অব্যয় পদ সাপেক্ষ শব্দের অর্থ স্ব অপেক্ষ। একটা বাক্য ব্যবহার করলেই আর একটা বাক্য আপনা আপনি অপেক্ষা করে বা ব্যবহৃত হয় এখানে। সেই জন্য এটাকে আমরা সাপেক্ষ অব্যয় বলি। আবার দেখো এখানে বলি যত মত তত পথ। আবার বলি না যে লঙ্কায় যায় সেই কথা বলবো। দেখো যে সে এগুলো কি, যে সেটা এটা হচ্ছে সর্বনাম। এটাকে আমরা বলি সর্বনাম। এটা একটা সর্বনাম। তাহলে আমরা কি যুক্ত পারি? আমরা শুধু কি সাপেক্ষ অব্যয় দিয়ে যুক্ত করি, আমরা সাপেক্ষ সর্বনাম দিয়েও যুক্ত করতে পারি। এটা আমরা যে সেটা একটা সর্বনাম। আবার এখান থেকে যদি তবে এটা এখানে তোমার হচ্ছে অব্যয় পদ। তাহলে সাপেক্ষ অব্যয় এবং সাপেক্ষ, দেখো সাপেক্ষ অব্যয় এবং
এটা আমরা বলি সাপেক্ষ শব্দজোড়। এটা কি করি আমরা সাপেক্ষ শব্দজোড় দিয়ে আমরা যুক্ত করি জটিল বাক্য, এটা আমরা জটিল বাক্য করি। তাহলে একটা প্রধান খণ্ডবাক্যের উপর এক বা একাধিক যদি অপ্রধান খণ্ডবাক্য নির্ভরশীল হয় এবং অপ্রধান খণ্ডবাক্যগুলির সঙ্গে প্রধান খণ্ডবাক্যগুলি যদি সাপেক্ষ শব্দজোড় দ্বারা যুক্ত থাকে, সাপেক্ষ শব্দজোড় দ্বারা যুক্ত থাকে, সাপেক্ষ শব্দজোড় মানে বলেছি সাপেক্ষ অব্যয় এবং সাপেক্ষ সর্বনাম। যদি আমি বলি যদি বৃষ্টি পড়ে, দেখো আবহাওয়ার উন্নতি না হয়, দেখো যদি বৃষ্টি পড়ে আবহাওয়ার উন্নতি না হয়, যদি আবহাওয়ার উন্নতি না হয় তবে স্কুলে যাব। তাহলে প্রধান খণ্ডবাক্যের উপরে আমি দেখো একাধিক অপ্রধান খণ্ডবাক্যকে আমি দেখিয়েছি এখানেতে। তাহলে একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে, আবার একটা খণ্ডবাক্য এখানে থাকতে পারে। তাহলে তোমরা বুঝেছো প্রধান খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্যটা কি? প্রধান খণ্ডবাক্যটা সেটাই যেটা অন্য বাক্যের উপর নির্ভরশীল নয়, নিজেই নিজের অর্থটাকে পূর্ণ করতে পারে। আর অপ্রধান খণ্ডবাক্য যেটা প্রধান খণ্ডবাক্যের উপর নির্ভরশীল একটা বাক্য। তার মানে প্রধান খণ্ডবাক্যটা না থাকলে সেই বাক্যটার কোনো অস্তিত্ব নেই, কোনো অর্থ থাকে না। সেই জন্য এটাকে আমরা বলি অপ্রধান খণ্ডবাক্য। তাহলে জটিল বাক্যটা কাকে বলবো? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের উপর এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য সাপেক্ষ শব্দজোড় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে তাকে জটিল বাক্য বলা। তাহলে সাপেক্ষ শব্দজোড়গুলো কি কি? কোন কোন শব্দ দিয়ে আমরা যোগ করতে পারি? দেখো এখানেতে যদি, তবে, যখন তখন, যে সে, যত তত ইত্যাদি। এই দিনটাকে তোমরা ভালো করে করবে, আর আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে, আবার পরের দিন এরপর থেকে আমরা আলোচনা করব। ঠিক আছে?